গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দেখো বাবা নিয়ে আসে কলমি শাক। এই কলমি শাক হচ্ছে কলমি শাক না, মানে শাকটাই আমাদের বাড়ির সবার প্রিয়। তো শাক আর কি খুবই ভালোবাসে। কোনটা কুলের? এটা কালোটা কুলের। এই যে মিক্সার আছে, লঙ্কা আছে, দেখো এটা কিসের? এটা এটা চালটা। তোমার দাদাভাই বলছিল যে খাবা নাকি, সে কি জানি বলে আচার খাবার নাকি। আমার আচারগুলো দেখে আমি বললাম যে না, আচার আমার ভাল লাগে না, আর এমনিতেও আচার আমার অতটা প্রিয় না। তো সেই জন্য আচার আর নেইনি। মানে টকটা ভালো লাগে, কিন্তু একদম যে খুব ভালো লাগে বা টক আমার সেই প্রিয় সেরকমটা কিছু না। ঝালটা আমার কাছে খুব ভালো লাগে, ঝাল জিনিস আমি খেতে পারি ভালো। তো যাই হোক, এদিকে দেখো যে মা আর বাবা দুজনে মিলে শাক বাচ্ছে। আর ছোটো ছেলেকে একটুখানি মাটিতে ছেড়ে দিলাম, স্নান করাবো তো, স্নানের আগে আগে মাটিতে ছেড়ে দিই। আমি প্রতিদিনই ছেড়ে দিই মাটিতে স্নানের আগে আগে। দেখো এদিকে ছোটো ছেলেকে ঘুম পাড়ালাম, দাইয়ে ছোটো ছেলে ঘুম গেছে। আর এখন বড় ছেলে সেন্টার আনতে গেছে, সেন্টার থেকে আসলে পরে ওকে স্নান করাবো, স্নান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো। এখন 12টার মতো বাজে। আর চলো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। বাঁধাকপির ঘন্ট, বেগুন দিয়ে বেগুন আলু আর হচ্ছে মূলো দিয়ে। আর এখানে দু রকমের ডাল আছে, মাছের ডাল আর হচ্ছে মুসুর ডাল, মূলো দিয়ে আর কি করেছি। আর এখানে কিসের বা ভাত, এই যে এখানে আছে মাছ ভাজা। মা বোধহয় ভাত খাওয়ার জন্য বাসছিল। আর এখানে তো এই যে ভাত। এখন স্নান করাবো, খাওয়াবো। ওদের বলতে বড় ছেলেকে স্নান করাবো, খাওয়াবো। তো শাকটা মা করবে। তো এখন আমি দুধটা গরম করে নিই, কারণ যতক্ষণ ওরা মানে আসে নাই বড়টা আর কি, ততক্ষণে আমি দুধটা গরম করে নিই। দুধটা গরম হলে তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আজকে সব কাজ শেষ, এমনি কোনো কাজ নেই, শুধুমাত্র কয়েকটা জামা আছে। এই যে স্নান করলো না, স্নানের আগে ওকে তো মাটিতে ছেড়ে দিয়েছিলাম ছোটোটাকে। তো ওই জামা কাপড়গুলো ধোবো। আর আমার পায়ের এত ব্যথা যে আমি ভালো করে সোজা করে হাঁটতেই পারতেছি না, এত পায়ের ব্যথা, আমি মরে যাচ্ছি পায়ের ব্যথাতে। তবুও কালকে তুলনায় বা এর আগের দিনের তুলনায় অনেকটা কম। ওই মলমটা দেওয়াতে, তারপর মেডিসিন ছিল কিছু, অ্যান্টিবায়োটিক, ওগুলো খাওয়াতে পায়ের ব্যথাটা একটু কম। কারণ সমস্ত কিছু ঝাড় দেওয়া পরিষ্কার। আর আজকে বাড়িতে কোনো জামা কাপড় মেলা হয়নি, সব বাড়ির পেছনে মেলা হয়েছে। দৌড়ো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে জামার কাপড় বের করে রেখেছি, আসলে পরে জামা কাপড়, গামছা আসলে পরে ওকে স্নান করাবো। ছিল না তো, বলেন আরেকবার। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, বলেন বলেন। হ্যাঁ, তো আপনার বাড়ির পাশে বা ছাদে কি জায়গা হবে 10 বাই 12 ফুটের মতন? 10 বাই 12 ফিট আমার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা? হ্যাঁ, ফাঁকা জায়গা। আমি রিলায়েন্স জিও থেকে বলছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বলেন। হ্যাঁ হ্যাঁ, হবে হবে হবে। আপনি কি টাওয়ারের জন্য ওই জায়গাটা ভাড়া দেবেন? হ্যাঁ অবশ্যই দেব, যদি ভাড়াটা গ্রহণযোগ্য হয় বা আমার কাছে। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন স্যার? এটা ম্যাডাম কোচবিহার ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলের কোচবিহার ডিস্ট্রিক্ট, কোচবিহার। কোথায় শুনতে পেলাম না, একটু জোরে বলুন। কোচবিহার কোচবিহার। কোচবিহার থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলছি যদি আপনি ভাড়া দেন, জায়গাটা কার নামে আছে? এটা আমার বাবার নামে আছে। আপনার নামে আছে? জায়গাটা কোথায় আছে, বাড়ির পাশে না বাড়ির ছাদে? বাড়ির একদম পাশেই। বাড়ির পাশে? আমরা আমাদের বাড়ির পাশে, গ্রামে তো। কিছু বেনিফিট পাবে? হ্যাঁ, গ্রামে তো আমাদের বাড়ি। ও শুনুন, জিও কোম্পানি তো শুধু শুধু আপনার জায়গাটা ভাড়া নেবেন না, তার জন্য আপনাকে কিছু বেনিফিট দেবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো বেনিফিটটা হলো কি, আপনার সাথে 20 বছরের এগ্রিমেন্ট হবে কোম্পানি। আচ্ছা। 20 বছরের এগ্রিমেন্ট হবে, আপনি 15 লক্ষ টাকা সিকিউরিটি মানি হিসাবে পাবেন। যেদিন এগ্রিমেন্ট হবে সেই দিন এনএফটি করা হবে টাকাটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর প্রত্যেক মাসে আপনি 17,500 টাকা করে রেন্ট পাবেন প্রত্যেক মাসে। আচ্ছা আচ্ছা 1 আচ্ছা থেকে 7 তারিখের মধ্যে আপনি 17,500 টাকা করে রেন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, বাহ, খুবই সুন্দর। আর একটা অফার, যেহেতু
আপনি জিওতে যেহেতু টাওয়ারের জন্য ভাড়া দিচ্ছেন, তো আপনার বাড়িতে যদি কেউ মাধ্যমিক পাস থাকে, 21 বছরের উপরে মাধ্যমিক পাস থাকে, সে ওই জিও কোম্পানিতে ট্রেনিং নিয়ে টাওয়ারটা দেখাশোনা করার জন্য একটা চাকরি পাবে। সেটা আপনাদের উপর চুজেবল। আপনি যদি করতে চান তো ভালো, আপনারা কেউ না হলে কোনো প্রবলেম নেই, আমরা প্রোভাইড করবো অফিস থেকে। না না না, আমি গ্র্যাজুয়েটেড আছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট আছি, তাহলে ওটা আমি করতে পারবো। ভালো হবে। হ্যাঁ বলুন। বললাম আমি আমার গ্র্যাজুয়েট কমপ্লিট, মাস্টার ডিগ্রিও কমপ্লিট, তো আমি ওই জায়গাটা করতে পারবো, অসুবিধা নেই। ও তাহলে না, তাহলে আর আপনাকে তো নিশ্চয়ই কেয়ারটেকারের জব দেওয়া হবে না। আপনি যখন এতটাই কোয়ালিফাইড, আপনাকে তো আর কেয়ারটেকারে না, আপনাকে জিও কোম্পানি আপনার ট্রেনিং নিয়ে আপনাকে কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার জবটা সিলেক্ট করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তার জন্য কি করতে হবে স্যার, আমাদের বড় বড় টাওয়ারের জন্য তো আমাদের ওখানে গিয়ে টেস্ট করতে হয়, মাটি টেস্ট করতে হয়, কিন্তু স্যার যেহেতু না, তার জন্য আমাদের এখানে অফিসে, আমাদের কোম্পানিতে স্যাটেলাইটের মাধ্যমে টেস্টিং হয়, ঠিক আছে? স্যাটেলাইটের মাধ্যমে টেস্টিং কি করে করবো? আপনার ফাঁকা জায়গার ছবি, আপনাদের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, আর আপনার যদি নামে যদি জায়গা থাকে, তো আপনার একটা আইডি প্রুফ, আপনি এদেশের নাগরিক কিনা, কারণ কোম্পানি যেহেতু আপনার সাথে এত বড় একটা প্রজেক্ট করছে, আপনি যদি এদেশের নাগরিক না হন তাহলে তো সেই ব্যাপারটা ইনলিগাল হয়ে যাবে না। সেই জন্য আপনি এদেশের নাগরিক কিনা তার একটা প্রমাণ দিতে হবে। এই তিনটে যদি আমাদের সিস্টেমেটিক হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠাতে পারেন, আমি এখান থেকে ভেরিফিকেশনে পাঠাবো। ভেরিফিকেশনে পাঠানোর পর আপনার জায়গা যদি সিলেকশন হয়, তো আপনার কাছে আমাদের ভেরিফিকেশন টিম গিয়ে আপনার সাথে এগ্রিমেন্টে বসবে। বসার পরে 3 দিনের মধ্যে আমাদের কাজ শুরু হয়ে যাবে। তো আপনি কি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন? এই কনসেপ্টটা কি আপনার মানে সুইটেবল মনে হলো? হ্যাঁ, অবশ্যই সুইটেবল মনে হলো। এখন কি করতে হবে, মানে আপনার নাম্বারে? আমার নাম্বার না, সরি, আমার এটা কলিং নাম্বার, আমি এখানে জব করি। আমাদের কি বন্ধুরা, চমকে গেলেন হয়তো সবাই। অ্যাকচুয়ালি চমকে যাওয়ার কিছু না, 99% আমার কাছে স্ক্যাম মনে হচ্ছে, আর এরকম স্ক্যাম অনেক হয়েছে। তাই তোমাদেরকে সতর্ক করার জন্য, বা যারা জানো না তাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখনের দিনে মানে কখন যে দিন হয়, কখন যে রাত হয়, খুব বড় মুশকিল। মানে এত তাড়াতাড়ি যে সকাল দুপুর রাত্রি হয়। সরি বন্ধুরা, আমি জানি ভিডিওতে ভয়েস দেওয়াতে অনেকটা মানে শুনতে তোমরা অনেকটা হয়তো বা বিরক্ত বোধ করো, কারণ আমার ভয়েস দিতে এখন অনেক অসুবিধা হয়। একদিন না হয় ছোটো ছেলে, একদিন না হয় বড় ছেলে, এরকম থাকেই। তো ওদের আওয়াজ বা নয়েজগুলো সবসময় আসতে থাকে। তো কি করবো বন্ধুরা, মানে এরকম করেই তোমাদের কয়েকটা বছর হয়তো বা শুনতে হবে, বা কয়েকটা মাস শুনতে হতে পারে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দেখো যে বর বসিয়েছে চা, কারণ চাটা সন্ধ্যের দিকে ওই করে। আর এগুলো দেখো কচু নিয়ে আসছে বাবা খুঁড়ে। এই কচুগুলো শুকনো মাছ দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। তো বাবা তো আর শুকনো মাছ খায় না, এমনি ডাল খায়। তো দারুণ লাগে এই কচুগুলো, কিন্তু হ্যাঁ একটু গলায় ধরে, মানে ভালো করে না রান্না করলে গলায় ধরে, আর ভালো করে রান্না করলে ঝাল ঢাল দিয়ে ভালো করে রান্না করলে গলায় ধরে না। এদিকে দেখো আমি হাঁস নিয়ে আসলাম, হাঁসগুলো সন্ধে হয়ে গেছে। পাশের ক্ষেতের মধ্যে হচ্ছে ধান কাটা হয়েছে, তো ধান খাচ্ছিল, তো সেই জন্য এই হাঁসগুলোকে নিয়ে আসলাম। এখন এই যে খাঁচার মধ্যে উঠবে। দুইটাই হাঁস আছে। আবার দেখি পরে পেমেন্ট পেয়ে আমি হচ্ছে মুরগি আনার ইচ্ছা আছে, কারণ তাহলে ছেলেরা মুরগির ডিম খেতে পারবে। তাই যাও বাবার সঙ্গে।
তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে মিতু তোমার ছেলেদের রুটিন দিও, আমারও ব্যবসা আছে তোমাদের বাচ্চার মতো, কিন্তু আমি কি করব না করব বুঝতে পারি না। তো সেই জন্য আজকে আমি একটুখানি শর্টে বলে দিই বন্ধুরা। তো ঘুম থেকে উঠলে পরে দুই ছেলেকেই আমি হচ্ছে ওকে যেরকম দুধ মুড়ি কলা খাওয়াই, কোনোদিন রুটি খাওয়াই, কোনোদিন দুধ মুড়ি কলা খাওয়াই, আর একে আমি হচ্ছে মুড়ির গুঁড়া কোনোদিন হচ্ছে রুটি মিক্সিতে মিক্সড করে দুধ দিয়ে কলা দিয়ে ওকেও সেমই খাওয়াই, খালি ওটা মিক্সিতে মিক্স করে খাওয়াই। আর তারপরে 10টার দিকে বড় ছেলেকে ভাত খাওয়াই, আর 10টার দিকে ও ঘুমিয়ে থাকে। সাড়ে শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে দেখো, আমি বোধহয় শুভ সন্ধ্যা বলেছি, আমি জানি না, কারণ এখন মানে প্রচণ্ড মানে আমি যে কীভাবে ভয়েস দিই শুধুমাত্র আমি জানি। তো এদিকে দেখো সন্ধ্যা হাতেই দিচ্ছে, আর আমি ওদিকে দুই ছেলেকে খাওয়াচ্ছি, বড় ছেলেকেও দুধ বিস্কুট খাওয়াচ্ছি, ছোটো ছেলেকেও তাই খাওয়াই সন্ধ্যের দিকে। তো ওটাই খাওয়াচ্ছি। আর এই যে বরমশাই চা বানিয়ে নিয়ে আসবে আমার জন্য গরম গরম। সারাদিন এত কোলাহল, এত কিছুর মধ্যে সন্ধে হতে হতে প্রতিটা দিন আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, প্রতিদিন, একটা দিন বাদ নেই। তো যখন আমি এক কাপ চা খাই তখন আমার মাথাটা একটু ঠান্ডা হয় বা একটু মাথা ব্যথাটা কমে, কিন্তু মাথা ব্যথা আমার অনবরত আছে। মাইগ্রেনের ব্যথা যেটাকে বলে আর কি, ওটা থাকলে নাকি নতুন করে আর শত্রুর দরকার পড়ে না। তো সেরকমটাই ব্যথা আমার, প্রচণ্ড ব্যথা করে, আমি বলে বোঝাতে পারবো না কতটা ব্যথা। চোখ ঠোক পুরো একদম লাল হয়ে যায় ব্যথাতে, কোনোদিন মানে আমি মানে ভাষায় সেই প্রকাশ করতে পারবো না। এখন ইদানিং সেই ব্যথাটা প্রচণ্ড হয়েছে, প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এদিকে এই যে বড় খাচ্ছে চা, আর ওদিকে বাবা খাচ্ছে চা। মা সেরকমটা দুধ চা খায় না, হঠাৎ কোনোদিন মন চাওয়ালে খায়, না হলে খায় না। এদিকে দেখো পুচকু ওর ভাইয়ের সাথে খেলা করছে, এরকম মাস্কটা পরে ওর ভাইকে হাসাচ্ছে, ওর ভাই হাসছে ওকে দেখে, আর ও খুশি হচ্ছে। দুই ভাই এরকম করে সারাক্ষণ মানে খেলতে থাকে। তো কি বলবো, আর আমার মাঝে মাঝে রাগও উঠে, মাঝে মাঝে হাসিও পায় ওদের কাণ্ড দেখে, আর ভাবি যে কবে যে বড় হবে। মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা শেষ করতে পারিনি, তো ভাবলাম যে না, তোমাদের সামনে এসে কিছু কথা বলে তারপরে ব্লগটা শেষ করব, কারণ কিছু কথা না বললে হচ্ছিল না, বলতেই হতো। তার আগে না, আমি কালকে রাত্রে মানে আমি না এরকমটা হচ্ছে জানি কেন, কদিন ধরে কিছু স্বপ্ন দেখছি, কিছু আপনি কোনো কথা ভাবছি। তো কাল রাতে যেরকম পুচকুদের ঘুম পাড়াতে একটা কথা ভাবছি, যে আমি মানে একদম প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ ঘরের বউ, না আমাকে কেউ চিনতো, না কেউ জানতো, মধ্যবিত্ত থেকেও একটু নিচে, গরিব ফ্যামিলি, ঠিক আছে। ওখানে আমি মানে একটা সাধারণ ঘরের বউ, প্রত্যেকটা বাড়ির বউ যেরকম আমাদের গ্রামের আছে ঠিক সেরকমই আমি, কিন্তু তার মধ্যেও আমার মধ্যে কিছু বিশেষত্ব আছে, যেটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে এত মানুষ আমাকে রোজ দেখে। আমি সত্যি ভাবি, হ্যাঁ, এক সময় রিচ ভালো থাকে, এক সময় রিচ একটুখানি ডাউন থাকে, কোনো সময় ভিউ ভালো হয়,
তো কোনো সময় ভিউ একটু খারাপ হয়, কিন্তু তবু অনেক মানুষ আমাকে দেখে, 30,000 35,000 মানুষ প্রায় ভিডিওতেই আমাকে দেখছে। এটাই আমার কাছে কত বড় যে আমি তাদের চিনছি না, জানছি না। অবশ্যই তোমরা কমেন্ট করো, কিন্তু তোমরা ভিডিওর ওপারে আছো, কিন্তু তোমরা রোজ আমাকে দেখছো ভিডিওতে, আমাকে কমেন্ট করছো, লাইক করছো আমার ভিডিওতে, আমাদের পরিবার সম্পর্কে সমস্ত কিছু জানছো, আমার ছেলেদের সম্পর্কে। সত্যি এগুলো ভেবে ভেবেই আমি অবাক হই, কোথায় কলকাতা, কোথায় বাংলাদেশ, কোথায় শিলচর, কোথায় আসাম, এখান থেকে এত এত লোক আমাকে দেখে, এত এত লোক ভালোবাসা দেয়। তার জন্য সেরকম করে আমি তোমাদের কোনোদিনও কৃতজ্ঞতা জানাতে পারিনি। আজকে সত্যিই আমার জানাতে খুব ইচ্ছে করছে যে এইভাবেই আমাকে ভালোবাসা দিও, এইভাবেই আমাদের পাশে থেকো, যার কারণে হয়তো আমাদের চ্যানেলটা এত দূর এগিয়েছে। আর প্রশ্ন করো, যেই প্রশ্নগুলোর আমি উত্তর দিতে বাধ্য, কারণ রোজ তোমরা এত এত মানে আমাকে কমেন্ট করো, ভিউ দাও, যেই ভিউ দিয়ে অবশ্যই আমার ইনকাম হয়। তো তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে আমি অবশ্যই বাধ্য। যেটা তোমাদের প্রশ্ন যে আমি শাশুড়ির সাথে 1 মাস ধরে কথা বলি না, যেটা তানিশ শেয়ার করেছে, তো হ্যাঁ সত্যি, এটার মধ্যে কোনো মিথ্যা নেই আর কোনো মিথ্যাচার নেই, যেটা সত্যি সেটাই বলছি। হ্যাঁ বলি না। আর এখানে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো মিতুর ভুল, মিতুর ভুল, মিতুকে আগে কথা বলা উচিত। তো সবার একটাই কথা বলি, কিছু মানুষ তো আছে ব্লাইন্ড ফোল্ড, যারা সব সময় আমাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে থাকে। একটা কমেন্ট যদি কেউ ভালো করে আমাকে পজিটিভ, সেই কমেন্টের নিচে যে তাকেও নেগেটিভভাবে অনেক কিছু বলে। কারণ কিছু দর্শক আছে যাদের মনে হয়তো বা কেউ বা কারা মানে কেউ তো দেখো আমাকে তো তারা চেনে না, হঠাৎ করে আমাকে কেন খারাপ বলবে, আমাকে কেন খারাপ কমেন্ট করবে? নিশ্চয়ই তাদের মনে কেউ ঢোকানো হয়েছে, সেই জন্যই তারা বলে। তো সেটাই আমিও বলছি যে ঠিক আছে, কেউ কেউ আছে ব্লাইন্ড ফোল্ড, যারা খারাপ কমেন্ট করে, যারা খারাপ ভাবে, তাতে কোনো ব্যাপার না। কারণ আমি নিজে জানি আমি কি। আর যেটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ সত্যিই আমি কথা বলি না, কারণ সব সময় যে ছোট বলে ছোটরাই দোষ করবে বা ছোটরাই ভুল প্রমাণ হবে বা ছোটরাই ভুল করেছে এটা না। আর বড় হলে সে সবসময় ঠিক করবে, সে সবসময় যা বলেছে ঠিকই বলেছে, একদমই না। অনেক সময় বড়দেরও অনেক অনেক ভুল হয়, সেটা মানতে হবে। আর কিছু কমেন্ট যে তোমার বাপের বাড়িও খারাপ, শ্বশুর বাড়িও খারাপ, না আমি শ্বশুর বাড়ি খারাপ বলিনি, মামা বাড়ি খারাপ তাও বলিনি। বাপের বাড়ি অবশ্যই প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা অভাগী বা প্রত্যেকটা অভাগার কাছে খারাপ যদি তার নিজের মা না বেঁচে থাকে। নিজের মা না থাকলে কোনো বাপের বাড়ি আপন হতে পারে না। আর তারপরেও সেই বাবা যদি আবার বিয়ে করে, তার যদি আবার সন্তান থাকে, কোনোদিনও আপন হবে না। যে বলছো সে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে তারপরে বলো তো যে এটা কি সত্যিই সম্ভব? কোনো মা চাবে তার সৎ বাচ্চা এসে তার সম্পত্তি তার মেয়ের জায়গা নিক, তার মেয়ের মতো ভালোবাসা পাক? কোনোদিনও চাবে না, তাই না? এই গেল বাপের বাড়ির কথা। মামার বাড়ি অবশ্যই আমার ভালো, আমি দোষ করেছি, আমি ভুল করেছি, যার কারণে তারা আমাকে এখন আমার সাথে কথা বলছে না, ভবিষ্যতে যে বলবে না তারও কোনো কথা নেই। আর দ্বিতীয় হচ্ছে শ্বশুরবাড়ির কথা। শ্বশুরবাড়ির কথা আমি বলছি না খারাপ, প্রত্যেকটা শ্বশুরবাড়িতে শাশুড়ির সাথে ঝগড়া লাগে। যেহেতু আমি ইউটিউব করি, যেহেতু আমি আমার ডেলি ব্লগগুলো তোমাদের সামনে শেয়ার করি, সেহেতু সেই জিনিসগুলো উঠে আসে, আর সেহেতু শেয়ার করা। যারা ডেলি ব্লগ করে না, যারা ইউটিউব করে না, যারা অন্য প্ল্যাটফর্মে নেই এরকম ভিডিও বানানো, তাদের কথাগুলো আসে না। তাই বলে কি তাদের মধ্যে সংসারে ঝগড়া ঝামেলা হয় না? অবশ্যই হয়। যারা তোমরা আমাকে কমেন্ট করছো তাদের মধ্যেও হয়, কিন্তু তোমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে নেই সেই জিনিসগুলো ফুটে আসে না। আর তোমরা বলো শেয়ার করবে না, শেয়ার না করলেও ওই জিনিসগুলো শেয়ার হয়। ফট করে আমি যদি তাকে না দেখাই, ফট করে যদি আমি তার সাথে কথা না বলি ভিডিওতে, তোমরাই আমাকে কমেন্ট করবে যে কেন দেখাচ্ছ না, কেন ইসে করছো না, তখন তোমরাই কমেন্ট করবে। সেই জন্য তানিশই বলছে, আর তোমরা দেখবে শুরু থেকে তানিশই বলছে, আমি কোনো কিছু বলিনি, কারণ এই সমস্ত ম্যাটারে আমি থাকতে চাই না। কিন্তু যেহেতু আমাকে এইখানে কমেন্ট আসছে, তাই আমি তোমাদের বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ আমি কথা বলি না। আর দোষ যে
ওনার নেই তাও না, আর দোষ যে আমারও নেই সেটাও ভুল, আমারও দোষ আছে। আমাকে ভগবান কেন জানি না সহ্য ক্ষমতাটা বা ধৈর্য ক্ষমতাটা এত কম দিয়েছে। মানে আমাকে ধৈর্য ক্ষমতাটা প্রচুর দেওয়া দরকার ছিল। কারণ আমি কি বলতো, আমাকে যদি কেউ ভুল বললো বা কোনো খারাপ কথা বললো বা কোনো কিছু মানে ঠিক না, মানে এটা জিনিস ভুল ভুল, কিন্তু তবুও যদি সে ঠিক প্রমাণ করার পরে আমাকে মানে বলে যে এটা ঠিক, এটাই ঠিক, তোমার যেটা বলছো সেটাই ভুল, যে এই জিনিসগুলো যদি আমাকে কেউ বলে, আমি যে ঠিক আছে ছেড়ে দেব আমার ভুল বা আমি সহ্য করব, সেই জিনিসটা আমার মধ্যে এক ফোঁটাও নেই। আমাকে প্রতিবাদ করতে হবে, আমি তখনই প্রতিবাদ করতে হবে, পরে বলি না, আমাকে ইনস্ট্যান্ট বলতে হবে, যার কারণে কিন্তু জিনিসটা বাড়ে। এটা আমার ভুল, আমি মানি যে আমার ধৈর্য ক্ষমতা কম, আর আমাকে বলতেই হবে এই জিনিসটাও আমার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত আছে। চাঁদের মধ্যেও কিন্তু দাগ আছে, সেরকম প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খুঁত আছে। সবাই পারফেক্ট হতে পারে না, আমিও পারফেক্ট না, তুমিও পারফেক্ট না, বা আমার শাশুড়ি মা তিনিও পারফেক্ট না, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত আছে। হ্যাঁ, উনি হয়তো বা কিছু এমন কিছু বলেছিল যার কারণে আমার প্রচণ্ড রাগ উঠেছিল বা প্রচণ্ড আমি রিয়াক্ট করে ফেলেছিলাম। কারণ মানুষ এমনি এমনি তো কোনো কিছু রিয়াক্ট করে না বা এমনি এমনি রাগ হয় না। এখন আসছে তোমার মা নেই, তুমি মা হিসাবে মেনে নিতে পারো, মা হিসাবে না, অবশ্যই আমার মা নেই, আর অবশ্যই তিনি আমার আপনজন। কিন্তু একটা কথা বলি, কালকের ভিডিও বা এর আগের কয়েকদিনের ভিডিওতে বড়দির বাড়িতে যখন গেছিল, তখন তোমাদের মধ্যেই অনেক দর্শকরা কমেন্ট করেছে মার মতো কেউ হবে না, মার জায়গা পৃথিবীতে কেউ নিতে পারবে না। দেখেছো তোমার মা ছুটে এসেছে, দেখেছো তোমার মা মানে তোমার জন্য কতটা ভাবে, কতটা চিন্তা করছে, দেখছো তোমার শরীর খারাপ জন্য তোমার মার চোখ দিয়ে কতটা জল বেরোচ্ছে, মার মতো কেউ হবে না। তোমরাই কমেন্ট করেছো, তোমরাই আবার আমাকে এসে বলো যে শাশুড়িকে মা হিসাবে ভালো, কোনো দিনও হবে না। একটা শাশুড়ি কোনো দিনও মায়ের জায়গা নিতে পারে না, আর একটা বাড়ির বউ সেও কোনো দিনও মেয়ের জায়গা নিতে পারে না। এটা হয়তো বা অনেকের ক্ষেত্রে হতেও পারে, আমি জানি না, বাট আমার ক্ষেত্রে হবে না, কারণ আমার মার জায়গা কেউ নিতে পারবে না। উনি শাশুড়ি আছে, শাশুড়িই থাকবে। হ্যাঁ, ভালোবাসি, এমন না যে ভালোবাসি না, এমন না যে আমি তার প্রতি কোনো কর্তব্য করব না, অবশ্যই করব। কিন্তু যেটা বলছি সেটা হয়তো বা তোমরা বুঝতে পারছো, মাই হবে। কারণ আজকে যদি আমার কিছু হয়, চোখের জল আমার যদি মার থাকতো মারই বেরোতো, চোখের জল হয়তো বেরোবে, কিন্তু একটা গুঁদরে মরা, একটা মরে যাওয়া ভিতর থেকে, সেটা মাত্র মাই পারবে। কারণ আমার বাচ্চার যদি কিছু হয়, আমি জানি আমার জীবন শেষ হয়ে যাবে। সেম যদি আমার মা থাকতো, সেম তাই হতো, কিন্তু অন্য কারোর জন্য কিন্তু তা হবে না। বা আমার কথা বলছি, আমার বাচ্চার জন্য আমি যেটা ফিল করবো সেটা অন্য কারোর জন্য আমি কোনোদিনও করতে পারবো না। সেম এটাই আর কি, যে কোনোদিনও উনি ওনার জায়গায় আছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় আছে। আর রইল বাকি তোমাদের কথা যে তোমারও দুটো বাচ্চা আছে। হ্যাঁ, আমারও দুটো বাচ্চা আছে। শাশুড়ি না হলে শাশুড়ি না থাকলে শাশুড়ির জায়গাটা বোঝা যায় না। যেমন আমার শাশুড়ি কিন্তু শাশুড়ি ছিল না, মানে ছিল, উনি ওনার কাছে থাকতো না, বা আমার জেঠিমার শাশুড়ির কাছেও থাকতো না, উনি থাকতো আরেক ছেলের কাছে। যখন তার অন্তিম সময় আসছিল, যখন তার মৃত্যুর সময়, তখন আমার জেঠি শাশুড়ি মার কাছে ছিল। তো এই জিনিসটা আমি জানি, আমার শাশুড়ি যেহেতু আছে, আমি ঠিক বুঝতে পারছি যে প্রত্যেকটা বউয়ের কী জায়গায় কী দরকার। যে আমি যখন আমার বরের সাথে কথা বলছি, তখন যাতে তৃতীয় ব্যক্তি, সেটা যেই হোক, এসে মাঝখানে যদি কথা বলে বা সেটার মধ্যে ইন্টারফেয়ার করে, সেটা সত্যি খারাপ লাগে। সেটা আমি যেরকম করব না, এটাই আর কি বলছিলাম, যে শাশুড়ি থাকলে শাশুড়ি নিজে ভালো শাশুড়ি হওয়া যায়। তো আমি জানি না আমি কতদূর হতে পারবো না পারবো, কিন্তু চেষ্টা করব। তো যাই হোক, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর রইল বাপি আপন করা, অবশ্যই আপন না করলে, বিয়ের এত বছর হয়ে গেল, 7 বছর চলছে, আমি নিশ্চয়ই ওদের আপন করে না আপন করে তো চলতে পারতাম না। তা অবশ্যই আপন করি, যেহেতু বাড়ির কেউ নেই, আমার নিজের লোক নেই, তো অবশ্যই ওদেরকে আপন ভাবি, আপন ভাবেই চলি। আর রইলেও বাকি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। শুধুমাত্র আমি আপন করব তা তো হয় না, দুই তরফাই জিনিসটা দরকার, একতরফা কোনো কিছু দিলে হয় না। আর এটাই বলার ছিল।
আর আমার মুখটা দেখো তো তোমরা। হ্যাঁ আমি নিজেও দেখি, আমিও না তোমাদের কথা ভেবে ভেবে এইভাবে আয়নার মধ্যে দাঁড়িয়ে দেখি কেন আমার মুখটা সরল সাদা লাগে না। এটা আমার সব থেকে বেশি করেন, তাইলেই হয়তো মানুষ বুঝতো যে হ্যাঁ মুখ দেখে মানুষ কীভাবে জানি না ভালো মানুষ আর খারাপ মানুষ গুণ করে। যেরকম আমাকে অনেকে কমেন্ট করে মুখ দেখে বোঝা যায় তুমি খারাপ, কী জানি কী বাবা। তো চলো অনেকটা লেট হয়ে গেল, এখন চা বানাবো। আজকের ব্লগটা এখানেই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।